হাই এভরিওয়ান, শুরু করছি শুকনো পাতার নূপুর পায়ে গল্প। লেখিকা আয়শা শেখ রিন, পর্ব সংখ্যা 4। জাস্ট বিকজ আমি তোর সাথে একটু টাইম পাস করেছি বলে তুই ডিরেক্ট আমার চাচাকে বিয়ে করে বসলি? আর ইউ আউট অফ ইয়োর মাইন্ড ঝিলমিল? ঝিলমিলের দিকে তাকিয়ে বলল জারিফ। ঝিলমিল প্রচণ্ড বিদ্রুপ মাখানো স্বরে বলল, তোর মতো একটা চরিত্রহীন নেশাখোরের জন্য আমি আমার লাইফের এত বড় ডিসিশন নেব? অতটাও ইম্পর্টেন্স দিস না নিজেকে। এই মেয়ে, একদম চুপ। আমার নাতনির সাথে এইভাবে কথা বলার সাহস হয় কি করে তোমার? পাশ থেকে ঝর্ণা বেগমের কর্কশ চিৎকার ভেসে এলো। জারিফের সেই গলা ফাটানো চিৎকারে বাড়ির সবার ঘুম ভেঙে গিয়েছে। একে একে সবাই নিচে নেমে এসেছে। ঝিলমিলও ওপর থেকে কাপড় পাল্টে আসতে একদম দেরি করেনি। ঝর্ণা বেগমের সেই ধমক শুনে বাড়ির ঝিলমিলের সামনে এসে দাঁড়ালো। মায়ের দিকে তাকিয়ে শান্ত কিন্তু শক্ত গলায় বলল, তুমি চুপ করো আম্মা, ও তো ঠিকই বলেছে। বিয়ে তো আমাদের কারোর ইচ্ছাতেই হয়নি, পরিস্থিতির চাপে পড়ে হয়েছে। ছেলের মুখে এমন তড়িৎ উত্তর শুনে ঝর্ণা বেগম রাগে জ্বলে উঠলেন। তীক্ষ্ণ গলায় বললেন, আমার সামনে বেয়াদবের মতো কথা বলবে না তরঙ্গ। কিসের বিয়ে আর কিসের পরিস্থিতি? আজ এখন এই মুহূর্তে ওকে ওর বাড়িতে দিয়ে আসবে তুমি। ঝিলমিলের মুখের রং বদলে গেল। একটু আগেও জারিফের মুখোমুখি হওয়ার আগে সে নিজে থেকে এই বাড়ি থেকে চলে যেতে চেয়েছিল, কিন্তু এখন যেতে চায় না। সে এখানেই থাকবে, এই বাড়ির ছোট বউ হয়ে, জারিফের চাচি হয়ে থাকবে। ঝিলমিল বারিশের একদম গা ঘেঁষে দাঁড়িয়ে স্বামীর শার্টের হাতাটা আলতো করে টেনে ধরে অত্যন্ত ফিসফিসানো গলায় আতঙ্কিত স্বরে বলল, আপনি কি সত্যি আমাকে ওনাদের কথায় রেখে আসবেন? বারিশ ঘাড় ঘুরিয়ে এক পলক মেয়েটার সেই ফ্যাকাশে মুখের দিকে তাকালো। সে একটু ঝুঁকে মৃদু আওয়াজে পাল্টা প্রশ্ন করল, রেখে আসলে খুশি হবে? ঝিলমিল চটপট দুই পাশে মাথা নাড়ল। তার চোখের ভাষা পরিষ্কার বলে দিচ্ছে সে যেতে চায় না। বারিশ একটু বাঁকা হাসল, বলল, তাহলে আমি যা যা বলবো সব শুনতে হবে। কি শুনতে হবে? যখন যেটা হুকুম করব সেটাই শুনতে হবে। ঝিলমিলও কিছু না ভেবে বলল, ওকে, আমি রাজি, কোনো সমস্যা নেই, আমি সব শুনব। ছেলের কোনো হেলদোল না দেখে ঝর্ণা বেগম এবার এগিয়ে এসে চিবিয়ে চিবিয়ে বললেন, কি বললাম শুনতে পাওনি? ওকে আজই ওর বাপের বাড়ি দিয়ে আসবে। আমি এই আপদকে এক সেকেন্ডের জন্য আমার সংসারে। ঝর্ণা বেগম নিজের কথা শেষ করার আগেই বারিশ বরফ শীতল গলায় বলে উঠল, তুমি খুব ভালো করেই জানো আম্মা, আমি তোমার বাধ্য ছেলে নেই। সকাল সকাল অযথা তর্ক করতে এসো না। বারিশের এই মুখের উপর জবাব দেওয়ার শুনে ঝর্ণা বেগমের চোখ দুটো রাগে কপালে উঠে গেল। মুখে মুখে কথা বলবে না। তুমি তো দিঘিকে বিয়ে করতে চেয়েছিলে, তাহলে এই মেয়েকে বিয়ে করলে কিভাবে? বারিশ অত্যন্ত উদাসীন গলায় জবাব দিল, কপালে ছিল, হয়ে গিয়েছে। এটা নিয়ে এত বাড়াবাড়ির কিছু নেই। আছে, আমি সেখানে ছিলাম না। আমার কাছে এই বিয়ের কোনো ভিত্তি নেই। ওকে রেখে এসো, নাহলে আমিই চলে যাব বাড়ি ছেড়ে। বারিশের চোখে মুখে কোনো হেলদোল দেখা গেল না। সে মায়ের দিকে তাকিয়ে সোজাসুজি বলল, চলে যাও। ও কোথাও যাবে না, এখানে আমার সাথেই থাকবে। কথাটা বলেই বারিশ আর এক সেকেন্ডও দাঁড়ালো না সেখানে। সে পাশ থেকে ঝিলমিলের নরম হাতটা শক্ত করে ধরে তারপর সবার সামনে দিয়ে তাকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল নিজের রুমে। ঝিলমিল শুধু বড় বড় চোখ করে তার স্বামীর এই রূপ দেখতে দেখতে মন্ত্রমুগ্ধের মতো পিছু পিছু হেঁটে গেল। এদিকে ঝর্ণা বেগম রাগে ক্ষোভে ফেটে পড়লেন। তিনি হনহন করে ওনার স্বামী চঞ্চল শেহরিয়ারের কাছে গিয়ে দাঁড়িয়ে ঝাঁঝালো গলায় বললেন, তুমি থাকতে কিভাবে এই বিয়ে হতে দিলে? তুমি কি জানতে না ঝিলমিলকে আমার ভালো লাগে না? চঞ্চল শেহরিয়ার একটা দীর্ঘশ্বাস ফেলে নির্বিকার ভঙ্গিতে বললেন, কে জানে তোমার কেমন লাগতো ওকে? আমার তো বেশ ভালোই লাগে মেয়েটাকে। আর বিয়েটা যদি কাল না হতো, তবে আজকের রিসেপশনের অনুষ্ঠানটা কিভাবে হতো শুনি? কত নামি দামি মানুষ আসবে, তারা এসে বউ না দেখলে কি বলতো? সেটা আমি বুঝতাম। ঝিলমিল বাচ্চা একটা মেয়ে, আমার ছেলের মতো যোগ্য একটা পাত্রের পাশে ওকে আমি কিছুতেই মেনে নেব না। জারিফ এতক্ষণ এক কোণে দাঁড়িয়ে নিজের মাথা চেপে ধরে সব দেখছিল। দাদির কথার সাথে তাল মিলিয়ে খ্যাপাটে গলায় বলল, ঠিক বলেছে দাদিমা। কোথায় ঝিলমিল আর কোথায় চাচ্চু, দুজনের কোনো ম্যাচ নেই। তুমি আর দেরি করো না, দ্রুত ওদের ডিভোর্স করানোর ব্যবস্থা করো। এই বাড়িতে আমি ওকে এক সেকেন্ডের জন্য দেখতে চাই না।
জারিফের কথা শেষ হওয়ার আগেই লিভিং রুমে হুট করে একটা ঠাস করে শব্দ হলো। সবার সামনে জারিফের গালে এসে ল্যান্ড করলো একটা শক্ত চড়। জারিফ এক হাত গালে চেপে ধরে ছিটকে 2 কদম পিছিয়ে সরে যায়। সামনে তাকিয়ে দেখলো ওর বাবা ফরহাদ শেহরিয়ার অর্থাৎ বারিশের বড় ভাই রাগে ফুঁসছেন। তিনি ছেলের ওপর ধমকে উঠলেন, কোথায় ছিলে সারা রাত তুমি? দিন দিন এত অসভ্য আর জঘন্য কেন হয়ে উঠছে? লজ্জা করে না তোমার? সারা রাত বাইরে মদ গেলে সকালবেলা মাতলামি করতে করতে বাড়ি ফিরেছো, আবার বড়দের মাঝে এসে ডিভোর্সের পরামর্শ দিচ্ছ। নিজের লিমিটের মধ্যে থাকো জারিফ। একদম মুখ বন্ধ করো, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। বাবার এই রুদ্রমূর্তি দেখে জারিফের নেশা এবার পুরোপুরি ছুটে গেল। সে আর কথা বাড়ানোর সাহস পেল না, তবে অপমানে আর ক্ষোভে ফুঁসতে ফুঁসতে উপরের দিকে তাকিয়ে বিড়বিড় করতে লাগলো, সব এই ঝিলমিলের জন্য হচ্ছে। ও এই বাড়িতে পা রাখতেই আমার লাইফে অশান্তি শুরু হয়ে গেল। ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট আই ক্যান ডু ঝিলমিল। আমি তোকে এই বাড়িতে শান্তিতে থাকতে দেব না, দেখে নিস। ঝর্ণা শেহরিয়ার ধপাস করে সোফায় গিয়ে বসলেন। ক্ষোভে তার বুকটা এখনো ধরপড় করছে। আজকে রাতে রিসেপশনের অনুষ্ঠান, ছোট ছেলের বিয়ে বলে কথা, তাই আয়োজনটাও করা হয়েছে বেশ রাজকীয়ভাবে। তবে এই জাঁকজমকপূর্ণ আয়োজনের পেছনে আরও একটা বড় কারণ ছিল, তা হলো দিঘি। দিঘিকে ঝর্ণা বেগমের বহু আগে থেকেই ভীষণ পছন্দ। এই পুরো এলাকায় যদি রুচিশীল আর আলট্রা মডার্ন বলে কোনো মেয়ে থাকে, তবে সে একমাত্র দিঘি। সবসময় নিজেকে ফ্যাশনেবল ও পরিপাটির করে রাখার চেষ্টা করে। ওর হাঁটা চলা, সোশ্যালাইজিং আর স্মার্টনেস যে কোনো কর্পোরেট লেভেলের মার্জিত মেয়েকে টক্কর দেবে। তার উপর বড় প্লাস পয়েন্ট ছিল, ছেলে বারিশ বিদেশ থেকে ফিরে নিজের মুখে জানিয়েছিল সে দিঘিকে বিয়ে করতে চায়। ব্যাস, সোনাই সোহাগা। ঝর্ণা বেগম আর এক মুহূর্তও নষ্ট করেননি। দিঘির পরিবারের সবার সঙ্গে কথা বলে তড়িঘড়ি করে বিয়ের দিন তারিখ ঠিকঠাক করে ফেলেন। আশা ছিল এমন মডার্ন একটা মেয়ে হবে শেহরিয়ার বংশের ছোট বউ, যে তার হ্যান্ডসাম ছেলের যোগ্য, পাশে একদম পারফেক্টলি মানিয়ে যাবে। কিন্তু শেষ মুহূর্তে এসে দিঘির জায়গায় তার সংসারে পা রাখল ঝিলমিল। একই পরিবারের 2জন মেয়ে হওয়া সত্ত্বেও দুজন একে অপরের বিপরীত রূপ। দিঘি যেমন পরিপাটি আর স্মার্ট, সেখানে এই ঝিলমিল মেয়েটা বড্ড বোকাশোকা আর অপরিপাটি। রূপ লাবণ্য থাকলেও নিজেকে গুছিয়ে নেওয়া বা পরিপাটি থাকার বিষয়ে তার বিন্দুমাত্র আগ্রহ নেই। চুলগুলো সবসময় অবিন্যস্ত থাকে, কাপড়ের বাজ বিচার নেই, যেন একরাশ উদাসীনতা সবসময় ভর করে থাকে তার উপর। সেই ছোটবেলা থেকেই দেখে আসছে মেয়েটাকে। এত অগোছালো মেয়ে সে জীবনেও দেখেনি। হ্যাঁ, মেয়েটা এখনও নিজেকে মেনটেন করার মতো বয়স বা ম্যাচিউরিটি কোনোটাই আসেনি। এখনও তো কৈশোরের খালখেয়ামিপনাতেই আটকে আছে। আরও কয়েক বছর যাক, মেয়েটা একটু দিন দুনিয়া শিখুক, তারপর ওর বয়সী কোনো পাত্রের সাথে ওর বিয়ে হবে, সেটাই স্বাভাবিক। তার ছেলের সঙ্গেই কেন? কোথায় সে পারফেক্ট ম্যাচিওর আর ইন্টেলিজেন্ট লাইফ পার্টনার, আর কোথায় এই অগোছালো নাবালিকা? বারিশের মতো পুরুষের পাশে একে কোনো অ্যাঙ্গেল থেকেই মেলানো যায় না। ঝর্ণা বেগম কপালে হাত দিয়ে চোখ বন্ধ করলেন। মনে মনে আবারও সেই দিঘির চেহারাটা ভেসে উঠল। দিঘি থাকলে আজ রাতের রিসেপশনে মিনিস্টার থেকে শুরু করে বিজনেসম্যান সবার সামনে কত সুন্দর করে কথা বলে পুরো স্টেজ মাতিয়ে রাখত। আর এই ঝিলমিল শাড়িটা পর্যন্ত ঠিকঠাক ক্যারি করতে পারে না, ওড়না সামলাতে গিয়ে হোঁচট খায়। কে জানে কী কাণ্ড করে এই মেয়ে আজ। উল্টো তাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে না দেয়। নিজের ছেলের সঙ্গে এই ঝিলমিলকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না, অসম্ভব, এটা কিছুতেই হতে পারে না। থ্যাংক ইউ সো মাচ বারিশ চাচ্চু। আপনাকে যতটা খারাপ মনে করেছিলাম, আপনি কিন্তু মোটেও তেমন নন, আপনি ভালোই। অ্যাগেইন থ্যাংক ইউ। রুমে পা রাখার পর থেকে ঝিলমিল এক নাগারে বারিশের গুণাগুণ গেয়ে যাচ্ছে। ওর এই অনর্গল বকবকানিতে অতিষ্ঠ হয়ে বারিশ ঘুমোতে যাওয়ার জন্য পা বাড়িয়েও থেমে গেল। পেছনে ঘুরে ভুরুকুচকে বলল, তুমি কি এবার একটু থামবে? ঝিলমিল সেদিকে পাত্তা না দিয়ে এবার ব্যালকনির দিকে এগিয়ে গেল। রেলিংয়ে হাত রেখে বলল, আমি সত্যি ইমপ্রেসড। আমার জন্য আপনি নিজের মায়ের সাথে ওইভাবে তর্ক করলেন, ওয়াও। ব্যালকনিতে দাঁড়িয়ে ঝিলমিল ওর নিজের আগের রুমটার দিকে তাকালো। চৌধুরী বাড়ি আর শেহরিয়ার বাড়ি একদম পাশাপাশি। বারিশের এই ব্যালকনি থেকে ঝিলমিলের ব্যালকনি আর ছাদ সবকিছু খুব স্পষ্ট দেখা যায়।
বারিশ ওর পেছনে এসে পকেটে হাত গুজে দাঁড়ালো, তারপর একদম ভাবলেশহীন গলায় বলল, তোমার জন্য বলিনি, আমি এরকমই। শুনে ঝিলমিল একটু মুখ বাঁকালো, তবে পরক্ষণে তার মাথায় নতুন কৌতূহল খেলে গেল। সে ঝটপট ঘুরে বারিশের মুখোমুখি হয়ে বলতে চাইল, আচ্ছা চাচ্চু, একটা কথা জিজ্ঞেস করি। মেয়ের কথা আর শেষ হলো না। বারিশ আচমকা এক পা এগিয়ে এসে এক হাত দিয়ে ঝিলমিলের নরম গাল দুটো শক্ত করে চেপে ধরে। তার চোখ দুটো আচমকাই বেশ বিপজ্জনক দেখালো। সে চিবিয়ে চিবিয়ে বলল, আর একটা বার যদি ওই চাচ্চু শব্দটা তোমার মুখ থেকে বের হয়েছে, তবে একদম এখান থেকে নিচে ফেলে দেব। ঝিলমিল এক মুহূর্তে পুরো চুপসে গেল। বারিশের এই আকস্মিক রৌদ্র মুহূর্তে দেখে সে বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে রইল। ভয়ে পেছাতে গিয়ে তার পিঠ ঠেকে গেল ব্যালকনির রেলিংয়ে। বারিশ তার ঠিক সামনে একদম ঝুঁকে দাঁড়িয়ে আছে। ঠিক এই অবস্থায় ঝিলমিলের পেছনে বাড়ির ছাদে আলতাফ চৌধুরী কোন একটা কাজে এসেছিলেন। আচমকা ওনার চোখ পড়ল পাশের বাড়ির ব্যালকনিতে। বারিশের চোখও এড়ালো না বিষয়টা। সে আর চোখে শ্বশুরের দিকে তাকালো। আলতাফ চৌধুরীকে ছাদে গিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বারিশের গম্ভীর মুখে বাঁকা হাসি ফুটে উঠল। এবার সে ইচ্ছা করে ঝিলমিলের আরও কাজ ঘেঁষে দাঁড়ালো, যেন দূর থেকে দেখে মনে হয় তারা খুব অন্তরঙ্গ অবস্থায় আছে। বারিশকে এত কাছে চলে আসতে দেখে আতঙ্কে চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল ঝিলমিল। জড়তা জড়ানো গলায় তার মুখ থেকে আবারও অবাধ্যের মতো বের হয়ে এলো, চাচ্চু। বারিশ আর সময় দিল না। সে নিজের বুড়ো আঙুলটা দিয়ে ঝিলমিলের কাঁপতে থাকা ঠোঁট দুটো শক্ত করে চেপে ধরল। তারপর নিজের মুখটা একদম ঝিলমিলের কানের কাছে নামিয়ে এনে ফিস ফিস করে বরফ শীতল আওয়াজে বলল, কি বললাম, কানে যায়নি? চাচ্চু বললে এখান থেকে ঠাস করে ফেলে দেব। চাচ্চু বলা যাবে না, মনে থাকবে? ঝিলমিল কোনো মতে চোখ বন্ধ রেখে মাথা কাত করে সায় দিল, কিন্তু বারিশ তার জায়গা থেকে এক চুলও সরল না। সে আগের মতোই দাঁড়িয়ে ঝিলমিলের উপর ঝুঁকে আর চোখে আবারও ছাদে দাঁড়িয়ে থাকা আলতাফ চৌধুরীর দিকে তাকালো। দূর থেকে নিজের মেয়ের এই অবস্থা দেখে আলতাফ চৌধুরী রাগে ক্ষোভে লজ্জায় যেন জ্যান্ত কয়লা হয়ে গেল। মেয়ের জামাইয়ের এমন প্রকাশ্য বেয়াদবি দেখে মুখ লাল করে ফুঁসতে ফুঁসতে ছাদ থেকে নিচে নেমে গেলেন তিনি। ছি, আস্তাগফিরুল্লাহ! নিজের মেয়ের এমন দৃশ্য দেখতে হলো তাকে। আলতাফ চৌধুরী ছাদ থেকে পুরোপুরি নেমে যেতেই বারিশ এক ঝটকায় ঝিলমিলের থেকে সরে এলো। ওর স্পর্শ থেকে মুক্তি পেয়ে ঝিলমিল ধরফর করে চোখ খুলে লম্বা একটা শ্বাস নিল, যেন এতক্ষণে মেয়েটা একটু হাঁফ ছেড়ে বাঁচল। বারিশ নিজের শার্টের হাতাটা ঠিকঠাক করতে করতে একদম স্বাভাবিক গলায় বলল, সারা রাত ঘুমাওনি, চাইলে এখন একটু ঘুমাতে পারো। আমার এখন ঘুম আসবে না। বারিশের চোখ এখনো ছাদে আটকে আছে আর মিটিমিটি হাসছে। তা দেখে ঝিলমিল বলল, আপনি হাসছেন কেন? তুমি বুঝবে না। শহরের 5 তারকা হোটেলের বিশাল বলরুমটি এখন আলোয় ঝলমল করছে। শেহরিয়ার পরিবারের ছোট ছেলের রিসেপশন আজ, তাই পুরো শহরের নামিদামি ব্যবসায়ী রাজনীতিবিদরা এসে ভিড় জমিয়েছেন। স্টেজের চারিপাশটায় রাজকীয় ফুলের সুবাস আর ক্যামেরার ফ্ল্যাশের আলোয় মুখরিত। এই জমকালো মঞ্চের ঠিক মাঝখানে ভারী একটা লেহেঙ্গা, গা ভর্তি গহনা আর চড়া মেকআপে পুরো সংসাজে বসে আছে ঝিলমিল। ভেতরে ভেতরে তার যে কী পরিমাণ বিরক্ত লাগছে তা কেবল সেই জানে। স্বাভাবিক সময়ে যেই মেয়ে জিন্স কুর্তি আর ওড়না সামলাতে হিমশিম খায়, সে আজ এত ওজনের জিনিসপত্র, ভারী নেকলেসটা গলায় বিঁধছে, লেহেঙ্গার পিনগুলো বারবার চামড়ায় গিয়ে ফুটছে। অসহ্য হয়ে যাচ্ছে ঝিলমিল, কিন্তু উপায় নেই। একের পর এক ভিআইপি মেহমান স্টেজে আসছেন আর বারিশ ও ঝিলমিলের সাথে মুচকি হেসে পরিচিত হচ্ছেন। ঝিলমিলও লোক দেখানো একটা মেকি হাসি ঠোঁটে ঝুলিয়ে ক্লান্তিকরভাবে মাথা নেড়ে যাচ্ছে। তবে ঝিলমিলের চোখ জোড়া বারবার চলে যাচ্ছে বলরুমের মূল প্রবেশদ্বারের দিকে। সে চাতক পাখির মতো তার নিজের পরিবারের অপেক্ষায় আছে। নিজের মা, বাবা, দাদিমার মুখটা না দেখা পর্যন্ত তার মন কিছুতেই শান্তি পাবে না। এসবের মাঝখানে যখন নতুন দম্পতিকে শুভেচ্ছা জানাতে ব্যস্ত সকলে, তখন স্টেজ থেকে খানিকটা দূরে লাইটিংয়ের আলোয় আধারিতে দাঁড়িয়ে থাকা কিছু তরুণ তরুণীর ফিসফিসানি আচমকা বারিশের কানে এসে ঠেকল। বারিশের শ্রবণ শক্তি বরাবরই তীক্ষ্ণ। পারফিউমের কড়া গন্ধ, মৃদু মিউজিকের আওয়াজ ভেদ করে সেই বিষাক্ত কথাগুলো সরাসরি ওর মস্তিষ্কে গিয়ে আঘাত করল। বারিশ আর চোখে সেদিকে তাকায়।
জারিফের বন্ধুদের গ্রুপের একজন জারিফকে কনুই দিয়ে গুতা মেরে বিদ্রূপ করে বলছে, এই মেয়েটার সাথেই না তোর রিলেশন ছিল জারিফ? আমাদের বাড়ির স্যারের সাথে এই ঝিলমিল কিভাবে সম্ভব ভাই? স্যার এত বড় একজন মানুষ হয়ে শেষে কিনা তোর রিজেক্ট করা এই মেয়েকে বিয়ে করলো? জাস্ট ভাবা যায় না। ইউ। আরেকটা ছেলে গ্লাস হাতে নিয়ে কুৎসিত এক চিলতে হাসি ফুটিয়ে যোগ করলো, আরে বাদ দে না, যা হয়েছে ভালোই হয়েছে। এক জিনিস একবার জারিফ টেস্ট করেছে, এবার ওর আপন চাচা খাবে। বন্ধুদের এই নোংরা রসিকতা একটুও লজ্জিত না হয়ে জারিফ নিজেই এসে যোগ দিল তাদের সাথে। গ্লাসে একটা চুমুক দিয়ে অত্যন্ত তাচ্ছিল্যের সুরে বলল, খেতে পারলাম আর কই, আমার টেস্ট করার আগেই তো পাখি ডানা মেলে সোজা চাচ্চুর খাঁচায় ঢুকে পড়ল। জারিফের আরেক বন্ধু এবার জারিফের কাঁধে হাত দিয়ে নিচু স্বরে আরও জঘন্য এক ইঙ্গিত করল, তাতে কি হয়েছে মামা, একই বাড়িতেই তো আছিস এখন, সুযোগ বুঝে যে কোনো দিন রাতে চাচা ঘুমালে ডিরেক্ট ঘরে ঢুকে পড়বি। কথাগুলো শেষ হতে ওরা সবাই একসাথে নিচু গলায় হেসে উঠল খিলখিল করে। বারিশের পুরো শরীরটা যেন জমে বরফ হয়ে গেল। শক্ত হলো ওর চোয়ালের হাড় দুটো, হাতের মুঠোগুলো এত জোরে বন্ধ হলো যে নখগুলো হাতের তালু ভেদ করার উপক্রম। চোখ দুটোতে এক লহময় নেমে এলো আদিম কোনো হিংস্র পশুর মতো খুনে চাউনি। তার নিজের ভাইপোর মুখ থেকে তার স্ত্রীর নামে এমন নোংরা, সস্তা এবং জঘন্য ইঙ্গিত সে কোনোভাবেই মেনে নিতে পারবে না, এই ভরা অনুষ্ঠানের ভিড়েও না। বারিশের ভেতরে রক্ত টকবক করে ফুটতে শুরু করেছে। তার পাশে থাকা ঝিলমিলও টের পাচ্ছে তার পাশেই একটা জীবন্ত আগ্নেয়গিরির বিস্ফোরণের অপেক্ষায় ফুঁসছে। বারিশ ঝিলমিলের দিকে একবারও তাকালো না। বসা থেকে ধীর পায়ে উঠে স্টেজের থেকে নেমে এলো নিচে। তার হাঁটার ধরন আর চোখের চাউনি দেখে সামনে 2-4 জন মেহমান ভয়ে রাস্তা ছেড়ে পিছিয়ে গেল। ঝিলমিল একটু অবাক হয়ে দেখল জারিফ আর তার বন্ধুরা তখনও নিজেদের রসিকতায় মজে গ্লাসে হাসাহাসি করছে। ওরা টের পাওয়ার আগেই বারিশ এসে ঠিক ওদের মাঝখানে দাঁড়ালো। চাচ্চু, তুমি এখানে? জারিফের কথা শেষ করার সুযোগ পেল না। বারিশ এক ঝটকায় জারিফের কলারটা এমনভাবে চেপে ধরল যে ওর হাতের গ্লাসটা ফ্লোরে পড়ে ঝনঝন শব্দ করে ভেঙে গেল। কিছু বুঝে ওঠার আগেই বারিশ তার ডান হাতের শক্ত মুঠিটা সোজা জারিফের চোয়াল তাক করে চালালো, ঠাস ঠাস। পরপর 2টা ঘুষিতে জারিফ ছিটকে গিয়ে পাশের আরেকটা জায়গায় আছড়ে পড়ল। টেবিলের কাঁচ, গ্লাস আর খাবারের প্লেট ভেঙে চুরমার হয়ে গেল। স্যার, আপনি ওকে মারছেন কেন? জারিফের এক বন্ধু এগিয়ে এসে বারিশের হাত ধরার চেষ্টা করতেই বারিশ ঘুরে দাঁড়িয়ে তার পেটে সজোরে একটা লাথি বসালো। ছেলেটা আর্তনাদ করে পেটে হাত দিয়ে সোজা ফ্লোরে বসে পড়ল। পুরো বলরুমের মিউজিক এক মুহূর্তে বন্ধ হয়ে গেল। শত শত মেহমান, বিজনেসম্যান, নামিদামি মানুষ স্তব্ধ হয়ে দেখতে লাগলো এই তাণ্ডব। ঝিলমিল স্টেজ থেকে ভয়ে দাঁড়িয়ে পড়েছে, হাত পা কাঁপছে তার। বারিশ থামল না। সে ফ্লোরে পড়ে থাকা জারিফকে শার্টের কলার ধরে টেনে তুলল। জারিফের মুখ দিয়ে তখন রক্ত গড়াচ্ছে। বারিশ ওকে নিজের মুখের একদম কাছে এনে সিংহের মতো গর্জন করে বলে উঠল, তোর জন্মদাতা ফরহাদ শেহরিয়ার তোকে শিক্ষা দিতে পারেনি, কিন্তু আমি দেব। আজ থেকে যদি তোর বা তোর আবর্জনা বন্ধুদের মুখ থেকে ঝিলমিলের নামে একটা আজে বাজে শব্দ বের হয়, তবে এই শহরে তোদের বেঁচে থাকা আমি অসম্ভব করে দেব। আমার ভাইপো বলে একদম ছাড় দেব না তোকে। গেট আউট ফ্রম মাই সাইড। বারিশের এই রৌদ্রমূর্তি দেখে জারিফের বাকি বন্ধুরা ভয়ে সরে গেল। জারিফ এক হাত দিয়ে নিজের রক্তাক্ত মুখ চেপে ধরে অপমানে কুঁকড়ে উঠল। পুরো হলের মানুষের সামনে এই গণধোলাই সে কল্পনাও করতে পারেনি। বারিশ নিজের কোটের বোতাম ঠিকঠাক করতে করতে বড় বড় শ্বাস নেয়। পুরো বলরুমের সেই থমথমে আর পিনপতন নীরবতার মাঝে হন্তদন্ত হয়ে অনুষ্ঠান স্থলে প্রবেশ করল ঝিলমিলের পরিবার। আকাশ ভিড় ঠেলে দ্রুত এগিয়ে এলো বন্ধুর পাশে। চারিপাশে ভাঙচুর আর জারিফের রক্তাক্ত অবস্থা দেখে আকাশের চোখ কপালে। কি হয়েছে এখানে? বারিশ আকাশের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে জারিফের দিকে তাকিয়ে গমগমে গলায় বলল, বের হয়ে যা এখান থেকে, চোখের সামনে থেকে যা। বারিশের সেই ধমকে জারিফ আর তার বন্ধুরা নিজেদের কোনো মতে সামলে নিয়ে
নিমেষেই আড়াল হয়ে গেল। এদিকে ঝিলমিলের দাদিমা বাবা আলতাফ চৌধুরী মা নাজমা দ্রুত মেহমান ঠেলে স্টেজের উপরে ঝিলমিলের কাছে ছুটে গেলেন। দাদিমা ঝিলমিলের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে আকুল হয়ে বললেন, কি হয়েছে জাহান সোনা, অমন জড়সড় হয়ে কাঁপছো কেন তুমি? নাজমা বেগম আর আলতাফ চৌধুরীও মেয়ের ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে একের পর এক প্রশ্ন করতে লাগলেন। ঝিলমিল তখন ভয়ে আর আতঙ্কে কাঁপছিল। সে কোনো উত্তর না দিয়ে মায়ের কোলে থাকা নিজের ভাই জিহানকে কোলে নিয়ে একটু দূরে আকাশের পাশে দাঁড়িয়ে থাকা বারিশের পিঠের দিকে তাকিয়ে অসহায় গলায় ফিসফিস করে বলল, আমি সত্যিই জানি না দাদিমা কি হয়েছে। উনি হঠাৎ এমন রেগে গিয়ে কেন সবাইকে ওভাবে মারতে শুরু করলেন। আমি কিচ্ছু বুঝতে পারছি না দাদিমা, তোমাদের দোহাই আজকে আমাকে তোমাদের সঙ্গে বাড়ি নিয়ে যাও। যদি উনি রেগে গিয়ে আমাকেও মারে। Dance the night away, leave you like a staying on the floor. Dance the night away, grab somebody, drink a little more. কাচের গ্লাসে বরফ কিউবগুলো চামচের সাথে লেগে টুংটাং শব্দ তুলছে। এক হাতে জ্বলন্ত সিগারেটের ফিল্টারটা চেপে ধরে ধোঁয়া ওড়ালো মেয়েটা, অন্য হাতে আলতো করে ধরা ড্রিঙ্কসের ক্রিস্টাল গ্লাস। অবিন্যস্ত চুলে ক্লান্ত চোখ দুটো নিয়ে সে টেবিলের উপর ভর দিয়ে ক্লাবের ডান্স ফ্লোরে নাচতে থাকা মাতাল মানুষগুলোর দিকে তাকিয়ে আছে। স্পিকারে গানের লাইনগুলোর সাথে আপন মনে বিড়বিড় করে ঠোঁট মেলাচ্ছে ও। তার পুরো টেবিল জুড়ে বসে থাকা বন্ধুরা গভীর কৌতূহল নিয়ে এতক্ষণ ধরে শুধু ওর এই খালখেয়ামিপনা রূপটাই দেখছিল। সহ্য করতে না পেরে গ্রুপের একজন ওর হাত থেকে গ্লাসটা কেড়ে নেওয়ার চেষ্টা করে বলল, টানা 2 দিন ধরে তুই এসব গিলছিস দেখি, এবার অন্তত একটু থাম, নিজের লিভারটার 12টা বাজাবি নাকি? পাশের থেকে আরেকজন বন্ধু কপালে ভাঁজ ফেলে যোগ করলো, আরে ভাই, ওর প্রবলেমটা কোথায়? ও কেমন ছেলে চায়? যার সাথে ওর বিয়েটা ঠিক হয়েছিল সেই ছেলে তো লাখে একটা, হ্যান্ডসাম, সাকসেসফুল, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড স্ট্রং। তারপরও এই মেয়ে বিয়ের আসর থেকে কেন পালালো? গ্রুপের আরেকটা মেয়ে এবার দিঘির একদম কাছাকাছি ঘেঁষে এসে ফিসফিস করে বলল, তোরা বুঝছিস না কেন? ডেফিনেটলি অন্য কোনো চক্কর আছে। দিঘি, তুই কি অন্য কারোর প্রেমে পড়েছিস? এমন কিছু হলে আমাদের বল, কেন লুকাচ্ছিস? নাকি বাড়ির থেকে রিজেক্ট করেছি আর তুই নিজের ইগো বাঁচাতে পালিয়ে আসার নাটক করেছিস? বন্ধুদের এই একের পর এক খোঁচা মারা প্রশ্নে জ্বলে উঠল দিঘি। তপ্ত ধোঁয়াটা এক ঝটকায় ছেড়ে ও টেবিল ছেড়ে সোজা দাঁড়িয়ে পড়ল। রাগে ওর ফর্সা মুখটা লাল হয়ে গিয়েছে। শাট দ্য ফাক আপ ইউ বাস্টার্ড, জাস্ট শাট ইউর গডড্যাম মাউথ। তোদের এসব ফালতু গসিপ আর সস্তা লজিক এবার বন্ধ করবি? আমার লাইফ, আমার ডিসিশন। কার সাথে আমার বিয়ে হচ্ছিল আর কেন আমি পালিয়েছি সেটা নিয়ে তোদের এত মাথা ব্যথা কেন? জাস্ট মাইন্ড ইউর ওন ফাকিং বিজনেস অ্যান্ড লিভ মি অ্যালোন। বলেই সে টেবিল ছেড়ে চলে গেল। সোজা এগিয়ে গেল ডান্স ফ্লোরের দিকে। সেখানে নিয়ন আলোর নিচে নাচতে থাকা একটা অচেনা ছেলের হাত ধরে তার সাথে তাল মিলিয়ে নাচতে শুরু করলো। ওর ভেতরের হাহাকারটা যে কতটা তীব্র তা এই ক্লাবের কোনো মাতালের পক্ষে বোঝা সম্ভব না। ও যাকে মনে প্রাণে চায়, যার জন্য সে আজকে রাজপ্রাসাদ আর বাড়ির শেহরিয়ারের মতো যোগ্য পাত্রকে লাথি মেরে চলে এসেছে, তার নাম যদি সে ভুলেও বা মদের ঘুরে এই বন্ধুদের সামনে উচ্চারণ করে, তবে তাকে নিয়ে বিদ্রূপ আর উপহাস ছাড়া কিচ্ছুই করবে না ওরা। তার এই অতি আধুনিক হাই সোসাইটির বন্ধুরা আড়ালে আবডালে তো বটে, এমনকি ওর মুখের সামনে হেসে ওকে পাগলের তকমা দিয়ে দেবে। তারা কোনোদিনও তাকে বুঝবে না, যার জন্য নিজের সাজানো জীবনটা এইভাবে উলাটপালাট করে দিল। সেই মানুষটাই যখন তার মনের ভাষা বোঝেনি, তখন এই বাইরের লোকগুলো আর কি বুঝবে? সে নিজের এই না বলা দুঃখ যন্ত্রণা নিয়ে ছেলেটার সাথে এলোমেলোভাবে নাচতে থাকলো। চোখের কোণ দিয়ে অলক্ষে গড়িয়ে পড়ল এক ফোঁটা জল। হঠাৎই ডান্স ফ্লোরে অচেনা ছেলেটা সুযোগ বুঝে দিঘির কোমরে হাত দিয়ে ওর গায়ের ওপর ঢলে পড়ার চেষ্টা করলো। আচমকা এই অনধিকার চর্চায় দিঘির ভেতরে জমে থাকা সবটুকু রাগ এক নিমিষে চড়ে বসলো মাথায়। সে নাচ থামিয়ে ঝটকা মেরে নিজেকে ছাড়িয়ে নিয়ে ছেলেটার গালে এলো পাথারি কয়েকটা চড় বসিয়ে দিল। পুরো ডান্স ফ্লোরে কয়েকজন হাঁ করে তাকিয়ে রইল সেদিকে। পরপরে দেখে নিজের ব্যাগটা টেনে নিয়ে এক মুহূর্ত দাঁড়াল না, হনহন করে ক্লাবের বাইরে বের হয়ে অন্ধকারের দিকে চলে গেল। দূর থেকে দিঘির এই কাণ্ডগুলো দেখে টেবিলে বসা ওর বন্ধুরা নিজেদের কপালে হাত দিয়ে চাপড়াতে লাগলো।
একজনে বিরক্ত হয়ে বলেই ফেলল, মেয়েটা পুরোপুরি সাইকো হয়ে গিয়েছে ভাই। ও আসলেই আমাদের হাত থেকে গেছে।